50,000 টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ। সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী নারী। অগ্নিদগ্ধ লঞ্চ মালিক হামজালাল গ্রেফতার, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত। স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। ফের সাতছড়িতে মর্টার শেল সহ বিপুল গোলাবারুদ উদ্ধার, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, আইনি মতামত শেষে নথি স্বরাষ্ট্রে। ওমিক্রন ঠেকাতে কাল থেকে ঢাকায় বুস্টার ডোজ, এসএমএস যাবে মোবাইলে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মিয়ানমারে 35 বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার ঘটনায় তদন্ত দাবি জাতিসংঘের, বাড়ছে মার্কিন চাপ। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম। মাদারীপুর থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনের অ্যাপ জানায় 50,000 টাকা চাঁদা না পেয়ে আশিক ও তার দলবল ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। সন্তানের বয়স মাত্র 8 মাস, হার্ট ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে। ছোট্ট সোনামণির উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আর তা সংগ্রহের জন্য স্বামী আর সন্তানকে নিয়ে ওই গৃহবধূ পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করেন। সৈকতে অপরিচিত এক যুবকের সাথে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামী ও 8 মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আশিক নেতৃত্বাধীন চক্রটি। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, আশিক প্রায় 1 দশক ধরে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। লাবণী বীচ এলাকা থেকে 8 মাসের শিশু সন্তানের সামনে থেকে এই ভিকটিম নারীকে জোরপূর্বক একটি সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে যেই হোটেলে ধর্ষণ করা হয় সেখানে জিম্মি করে তার স্বামীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। র্যাব বলছে, বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে সম্পর্ক স্থাপন করে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার চক্রের সদস্যরা। পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগ সাজশে যারা বিভিন্ন সময় পর্যটক আসতো, সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত। তার একটি চক্র রয়েছে যারা এই কক্সবাজার এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এর সদস্য সংখ্যা প্রায় 30 থেকে 32 জন। আশিক সরাসরি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও ছদ্মবেশে বিভিন্ন দলের আশ্রয়ে থাকত বলে অভিযোগ রয়েছে। সি বিচে আগত যে টুরিস্ট যারা আছেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া অভিযান 10 লঞ্চের মালিক হামজালালকে গ্রেফতার করেছে র্যাব। আর নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। বিষখালী নদী থেকে পোড়া এক মৃতদেহ উদ্ধার করেছেন জেলেরা। এদিকে নিখোঁজদের 31 স্বজনের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু হয়েছে বরগুনায়। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় মালিক হামজালালকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমাদের একটি অভিযান পরিচালিত হয়েছে, যেখানে আমরা তাকে কেরানীগঞ্জ থেকে আটক করেছি। আজও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে বিষখালী নদী থেকে পোড়া এক মৃতদেহ উদ্ধার করেছেন জেলেরা। লঞ্চে আগুনের ঘটনায় 7 দফা দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি। কর্মসূচিতে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। অন্যদিকে নিখোঁজদের 31 স্বজনের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে বরগুনায়। আমার আম্মু আর আমার ছোট বোন, 9 বছরের ছোট বোনকে আমি খুঁজতে আসছি, ডিএনএ দিতে আসছি। বোন এবং বোনের মেয়ে হারানো গেছে, আর বোনের ছেলেকে পাওয়া গেছে এখানে ডিএনএ টেস্টের জন্য।
হসপিটাল নিয়ে এসেছি। 1 ঘন্টা সাঁতার কাটছি আমি নদীর মাঝখানে, তারপর কোনো মতো আমি কি বেঁচে আসছি। এখন আমার ছোট বোন আর আমার মাকে পাওয়া যাচ্ছে না এখন। লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল। এছাড়া সারা দেশের জাহাজ লঞ্চের ফিটনেস, রুট পারমিট ও লাইসেন্সের তথ্য চেয়ে আরেকটি রিট হয়েছে হাইকোর্টে। এই অভিযান 10 লঞ্চে দুর্ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন পর্যাপ্ত ছিল না এবং দুর্ঘটনা রোধ করার জন্য কেন তারা ব্যবস্থা নেয় না, সেজন্য একটি রুল চাওয়া হয়েছে। সাথে সাথে অন্তর্বর্তীকালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে তাদের জন্য যারা মৃত এবং আহত আছে। বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত 43 মৃতদেহ উদ্ধার হয়েছে আর নিখোঁজ অর্ধশতাধিক। মাসুমা লিসা, 21 টেলিভিশন। হবিগঞ্জের চুনারু ঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এবার অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সকাল থেকে অভিযান চালিয়ে 15টি মর্টার শেল, 25টি বুস্টার ও 510 রাউন্ড অটো মেশিনগানের গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সোমবার ভোরে সাতছড়িতে অবস্থান নেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। সকাল থেকেই গহীন অরণ্যে শুরু হয় অভিযান। চুনারুঘাট থানা চত্বরে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, টিলার উপর থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি 15টি মর্টার শেল, 25টি বুস্টার, 4টি বক্সে 510 রাউন্ড গুলি পাওয়া যায়। এটা লং রেঞ্জ ফাইটের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং আমরা এটা খুলে সেটার 15টি লং রেঞ্জ পাই এবং এই একই ড্রামের ভিতরে বুস্টার, যেটা গ্রেনেডের ভয়াবহতার জন্য ব্যবহার করা হয়, এরকম বুস্টার পাই 25টা। রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপেল ত্রিপুরা অমিত নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বাসিন্দা। তার দেয়া তথ্যে পৃথক 2টি স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আমরা তাকে রিমান্ডে এনে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং আমরা তার কাছ থেকে বা তার তত্ত্বাবধানে, তার দখলে, তার নলেজে আরও কোনো অস্ত্র গোলাবারুদ আছে কিনা সেটা আমরা রিমান্ডে এনে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব এবং আমরা আশা করি তার মাধ্যমে আরও অভিযান আমাদের অব্যাহত থাকবে। কারা কী উদ্দেশ্যে গোলাবারুদ এনে মজুত করেছে এ বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। রত্না জামান, 21 টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আবেদনটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে তা পরিষ্কার করেননি মন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার। সরকারের কাছে এ সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। আইনমন্ত্রী জানিয়েছেন, আবেদনটির উপর আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। নিয়ম অনুযায়ী পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে খোলাসা করেননি তিনি। বলেছেন, পর্যায়ক্রমে ফাইলটি যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তাই তার মন্ত্রণালয়ের মতামত প্রকাশ করা ঠিক হবে না। আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমি বাধ্য। তো সেই ক্ষেত্রে আমি মতামত দিয়ে দিয়েছি। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। 401 ধারায় যে উপধারাগুলো আছে সে অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই, এমন ব্যাখ্যার সঙ্গে এখনও একমত আইনমন্ত্রী। আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে 401 ধারায় যে 6টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনের আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। দুর্নীতির মামলায় সাজা হয় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। প্রায় 25 মাস কারাভোগের পর ফৌজদারি কার্যবিধির 401 ধারা মোতাবেক দণ্ড স্থগিত করে 2020 সালে 25 মার্চ শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বিএনপি চেয়ারপারসন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে বুস্টার ডোজ কার্যক্রম। অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার পাবেন বয়স্ক, স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্ট লাইনাররা। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। পর্যায়ক্রমে সারা দেশে বুস্টার ডোজ দেওয়া হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বিশ্বের 100-রও বেশি দেশে ছড়িয়েছে ডেল্টার চেয়েও দ্রুত সংক্রমণশীল ভেরিয়েন্ট ওমিক্রন। ইংল্যান্ড, ইউরোপ সহ বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভয়াবহভাবে। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে এবং বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করতে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 19 ডিসেম্বর প্রথম বুস্টার ডোজ নেন স্বাস্থ্যকর্মী রুনু ভেরোনিকা কস্তা। ওই দিনেই স্বাস্থ্যমন্ত্রী সহ 4 মন্ত্রী এবং 60 ঊর্ধ্ব ও ফ্রন্ট লাইনার তালিকা থেকে পরীক্ষামূলকভাবে 36 জনকে বুস্টার ডোজ দেয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে মজুদ টিকার পরিমাণ 4 কোটির বেশি। চলতি মাসে 6.5 কোটি টিকা আসবে, আর নতুন বছরের প্রথম প্রান্তিকে পাওয়া যাবে আরও 9 কোটি টিকা। এপ্রিলের মধ্যে 70% মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকার পর্যাপ্ত মজুদ থাকায় মঙ্গলবার থেকেই রাজধানীর নির্ধারিত হাসপাতালে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানান স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্য সচিব। টিকার কোনো সমস্যা না, আমাদের টিকা প্রয়োজন 27 কোটি, আমরা প্রায় 31-32 কোটি টিকা আমাদের কনফার্ম। ইতিমধ্যে আমরা বুস্টার ডোজের ব্যবস্থা করেছি। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বয় করে এটা বুস্টার ডোজ দেওয়া হবে 28 তারিখ থেকে, মানে কালকে থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির বলেন, যারা বুস্টার ডোজ পাবেন তাদের SMS এর মাধ্যমে অবহিত করা হবে। এখন যারা 6 মান্থ আগে যারা টিকা দিয়েছিলেন 60+ এবং যারা ফ্রন্ট লাইনার তাদের কিন্তু 6 মাসের উপরে হয়ে গেছে, এবং অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে, যেহেতু আমাদের সব ইনফরমেশন রক্ষিত আছে, আমরা যেই কেন্দ্রে টিকা দিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তাদেরকে টেক্সট পাঠানো হবে, এবং যিনি SMS পাবেন শুধু উনি টিকা দিতে আসবেন, আর টেক্সট মেসেজ না পেলে উনি আসবেন না। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন 7 কোটির বেশি, আর 2 ডোজ সম্পন্নকারীর সংখ্যা প্রায় 5 কোটি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাজধানীতে জমির দাম ঊর্ধ্বমুখী, অধরা হয়ে উঠছে মধ্যবিত্তের ফ্ল্যাটের স্বপ্ন। 50 বছরে পর্যটক বেড়েছে 100 গুণ। পর্যটন শিল্পের বিকাশে সরকারের নানা পরিকল্পনা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। জমির অগ্নিমূল্যে রাজধানীতে ফ্ল্যাটের স্বপ্ন অধরায় থেকে যাচ্ছে নিম্নবিত্তের, এমনকি মধ্যবিত্তেরও। এসব মানুষের আবাসন নিশ্চিতে সরকারকে কম দামে জমির ব্যবস্থা ও ভবন নির্মাণ প্রযুক্তির অনুমোদন দেওয়ার দাবি রিহ্যাবের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে রিহ্যাবের জমকালো আয়োজন। ফ্ল্যাট ও প্লটের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। তবে ভালো লোকেশনে 3 বেডরুমের একটি ফ্ল্যাট কিনতে চাইলে গুনতে হবে কোটি টাকা। রূপায়ণ টাউন, যেটা হচ্ছে নারায়ণগঞ্জ অবস্থিত, তো ওই জায়গাটায় আমাদের কিছু অ্যাপার্টমেন্ট আছে, যে অ্যাপার্টমেন্টগুলো সাধারণত 7,000, 7,500 টাকায় আমরা বিক্রি করছি। এটাই আমাদের সর্বনিম্ন। 3 বছরের একটা অ্যাপার্টমেন্ট প্ল্যানিং রেখেছি, যেটার অ্যাপার্টমেন্ট সাইজ হলো 1384, 1390, এবং প্রাইসটা নির্ধারণ করেছি আমরা ওটা 6,000 টাকা পার স্কোয়ার ফিট। তবে 7 থেকে 800 বর্গ ফুটের ছোট ফ্ল্যাটও আছে, যার দাম পড়বে 30 থেকে 35 লাখ টাকা। ছোট ছোট কিছু ফ্ল্যাট আছে, এটা 800 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিট, ইস্টার্ন হাউজিংয়ে আছে 800 স্কোয়ার ফিট, বাড্ডায় আছে 800 স্কোয়ার ফিট, যেগুলো আপনাদের খুব নাগালের মধ্যে। অ্যাটলিস্ট আমরা 4,000 থেকে 3,800 টাকা স্কোয়ার ফিটে সেল করতে যাচ্ছি। এদিকে ফ্ল্যাট কিনতে 9% সুদে ঋণ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। ছোট ফ্ল্যাটের জন্য দীর্ঘমেয়াদী ঋণ হলে গ্রাহকের প্রতি মাসে কিস্তি গুনতে হবে 25 থেকে 30,000 টাকা। নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্যই এখানে 9% রেটে ঢাকা চট্টগ্রামে লোন হয়, ঢাকা চট্টগ্রামের বাইরে 8% রেটে লোনটা হয়। এদিকে রিহ্যাব বলছে, রাজধানী ও আশেপাশের এলাকায় জমির যা মূল্য, সেই সাথে রাজুকের নীতিমালা অনুযায়ী ভবন নির্মাণে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তাতে দরিদ্র মানুষের জন্য আবাসন সম্ভব নয়। হিউজ পরিমাণে আমাদের সাইনিং মানি দিতে হয়, এবং জায়গার স্বল্পতার কারণে বিশেষ করে ঢাকার সিটির মধ্যে এখানে লো কস্ট হাউজিং করার কোনো অবকাশ নাই। ঢাকার আশেপাশে যে
খাস জমিগুলো আছে সেগুলো যদি আমাদের আবাসন ব্যবসায়ীদেরকে সরকার দেয়, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী যাদের আছে 500 থেকে 600 স্কয়ার ফিটের ফ্ল্যাট, সেগুলো আমরা তৈরি করতে চাই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক রীতিনীতি ভুলে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য সংলাপ নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া চিকিৎসা করছে তার নিজস্ব চিকিৎসকরাই, তাই তার কিছু হলে দায়িত্ব বিএনপিকে নিতে হবে। লঞ্চ দুর্ঘটনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজা সমীচীন নয়। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে বিএনপি তাদের মতামত রাষ্ট্রপতিকে জানাতে পারে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি আজকে মুক্তভাবে জীবনযাপন করছেন, তিনি পরিবার পরিজনের সাথে থাকছেন। বিএনপির বরং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন সেটির জন্য সরকারকে ধন্যবাদ জানানো দরকার। আর যেহেতু বিএনপির তত্ত্বাবধানে তার সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে, এখন যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো হানি হয়, সেজন্য বিএনপি এবং তার চিকিৎসার দায়িত্বে যারা আছে তারাই দায়ী থাকবেন। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তার সৃষ্টি তাকে দিয়েছে অমরত্ব, করেছে অবিনশ্বর। তিনি স্থান করে নিয়েছেন বাংলা ভাষা সাহিত্যের অঙ্গন জুড়ে। অসাম্প্রদায়িক চেতনার হিরণময় এই কথা সাহিত্যিকের ৮৭তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। গণমন্ত্র নিয়ে আমরা যুদ্ধ করেছি, জয় বাংলা। বাংলা সাহিত্যকে যে কজন আভিজাত্যের শিখরে তুলে ধরেছেন তাদের মধ্যে সৈয়দ শামসুল হক অন্যতম। স্বকীয় সুর, স্বর, সৃষ্টি আর লেখনীতে এমন সহজিয়া ধরন কেবল তিনিই খুঁজে দিয়েছেন বাঙালিকে। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোট গল্প আর অনুবাদ ছাড়াও বাংলা ভাষা, সংস্কৃতি আর মুক্তিযুদ্ধ তার রচনার প্রধান অনুষঙ্গ। দেয়ালের দেশ দিয়ে লেখা শুরু। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ হক। তারপর একের পর এক কালজয়ী সৃষ্টি। মঞ্চ নাটকে প্রাণ সঞ্চারী ভূমিকায় সৈয়দ হকের এক একটা বিরল প্রযোজ্য চিত্রনাট্য। গ্রামীণ জীবনজাত গন্ধকলায় তার ডাক পরাণের গহীন থেকে। নিষিদ্ধ লোবান, গণনায়ক তার জীবন ঘনিষ্ঠ সাহিত্যকর্ম। কৃষক বিদ্রোহ নিয়ে লেখেন নুরুল দিনের সারা জীবন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পায়ের আওয়াজ পাওয়া যায় অনবদ্য, বিস্ময়কর। জীবন এবং শিল্প আবর্তিত হয় তার সৃজিত খেলারাম, খেলে যা সহ সকল রচনায়, পদ্যে, কবিতায়। সংস্কৃতির যুদ্ধেও অবতীর্ণ হন, গলা ছাড়েন শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট, ম্যাকবেথ ছাড়াও বিশ্ব সাহিত্যের নানা রচনা অনুবাদ করেছেন তিনি। সব্যসাচী লিখেছেন গান, সিনেমার চিত্রনাট্য। সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতিতে ছুঁয়ে দিয়েছেন অলৌকিক পরশ। ৬২ বছরের লেখক জীবনে অসংখ্য জাতীয় আন্তর্জাতিক সম্মাননা ছাড়াও ২১ পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। ২০১৬ সালে অনন্তে পাড়ি জমান এই কিংবদন্তি। উত্তর সিথানি গাছ, সেই গাছে পাখির কুটুর। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের ৫০। পর্যটনে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ১০০ গুণ। গড়ে উঠেছে নতুন নতুন পর্যটন কেন্দ্র। এক হাত ঘিরে অবকাঠামো উন্নয়নও চোখে পড়ার মতো। তবুও এখনও লক্ষ্য পূরণ থেকে বহু দূরে দেশের পর্যটন শিল্প। জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে পাহাড় আর সবুজে ঘেরা বিশাল পার্বত্য অঞ্চল, যেখানে মেঘের পরশ মেলে, কানে বাজে ঝর্ণার গান। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন জাতিসংঘের স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। অসংখ্য খাল আর নদী,
সবুজ শ্যামলে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীববৈচিত্র্যের বিপুল সমাহার। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তো প্রকৃতির এক অনন্য উপহার। কুয়াকাটা, সাবরাং কিংবা জাফলংয়ের সৌন্দর্যই বা কম কিসে। এক কথায় নৈসর্গিক সব সৌন্দর্যই ধারণ করছে বাংলাদেশ, কিন্তু গত 50 বছরেও প্রত্যাশিত বিকাশ ঘটেনি পর্যটন শিল্পের। তবে গত 2 দশকে এখাত এগিয়েছে অনেক। দেশের প্রায় 2000 স্পটে বছরে দেশি বিদেশি প্রায় 1 কোটি পর্যটক আসেন। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র 2.2%। যদিও দক্ষিণ এশিয়ার দেশ ভারতের জিডিপিতে পর্যটনের অংশীদারিত্ব প্রায় 5%, নেপালের 8%, শ্রীলঙ্কার 13% ও ভুটানের 15%। টেকসই উন্নয়নে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাতের দ্রুত বিকাশ দেখতে চান তারা। বাংলাদেশ এমন একটি দেশ, এটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ, ষড়ঋতুর বাংলাদেশ। সারা বছরই পর্যটকরা কিন্তু ঘুরে বেড়াতে পারছে। পৃথিবীর খুব কম দেশে আছে যেখানে সারা বছর পর্যটকরা ঘুরে বেড়ায়। আজকে টেকসই উন্নয়নে পর্যটন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার জন্য যেটা প্রয়োজন, আমাদের অবশ্যই একটা নীতিমালা এবং পর্যাপ্ত সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা, দক্ষ মানব সম্পদ এবং সরকারের সুদৃষ্টি। পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। পর্যটনকে কাজে লাগে বঙ্গবন্ধু কিন্তু পর্যটন কর্পোরেশন তৈরি করেছিলেন, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিশ্বের বুকে তুলে ধরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে আমরা একটা মাস্টার প্ল্যান কাজ একটা আন্তর্জাতিক সংস্থাকে দিয়েছি। কোভিডের কারণে কিছুটা বন্ধ ছিল, মধ্যে আবার তারা এসছেন এবং মাস্টার প্ল্যান সম্পূর্ণ হলে যাতে পরিকল্পিতভাবে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে যেসব প্রকল্প নেওয়া প্রয়োজন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেগুলো নিব। বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ারম্যান বাংলাদেশ। এছাড়াও পর্যটন বান্ধব দেশের তালিকায়ও 5 ধাপ এগিয়েছে বাংলাদেশ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় পাকিস্তান বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করেন। এ সময় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ক্যাপ্টেন তাজুল ইসলাম। তার যুদ্ধদিনের কথা তুলে ধরছেন মানিক শিকদার। মুক্তিযুদ্ধের আমাদের প্রত্যেকটা দিনই আমাদের যে গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে মেজর কুমার নামে ইন্ডিয়ান আর্মি অফিসার, শি ওয়াজ ইন চার্জ আওয়ার টিম। আমার বাংলাদেশের পক্ষ থেকে আই ওয়াজ ইন চার্জ অফ দি বাংলাদেশ। সিলেট জকিগঞ্জের একটা ব্রিজ আমাদেরকে ডেস্ট্রয় করে দিতে হবে। আমরা ওইখানে পুরো টিম নিয়ে গেছি। মেজর কুমার ইন্ডিয়ান সাইডে বিএসএফের বিউপিতে বসা ছিল, আমি আমার টিম নিয়ে বাংলাদেশের উপর ব্রিজটাতে রেকি করে 2টা টিম ব্রিজের ওই পাশে ব্রিজের এই পাশে, যাতে করে আমরা মানে নিশ্চিন্তে কাজটা করতে পারি। আর আমাদের 2টা টিম, মদুদ একটা আর একটা, 2টা টিম 2 জায়গায় যাবে। ওরা যখন ব্রিজের মাঝামাঝি গেছে তখন 2 সাইডে 2টা আর জিপ দেওয়া লাইট দিয়ে ব্রাশ ফায়ার করছে। সৌভাগ্যবশত এরা ওই ব্রিজ থেকে ডাইরেক্ট পানিতে পড়ে গেছে, একটা লোকও নিহত হয়। রাত্রিবেলা কুমার আমাকে বললো সন্ধ্যার দিকে যে উইল গো টু ডেস্ট্রয় দ্য ব্রিজ টু নাইট। I told that সেক্ষেত্রে I will select my team। তো আমরা রাত্রে রওনা দিলাম, 9টা-10টার দিকে পৌঁছে গেলাম, 11টার দিকে ব্রিজ ডেস্ট্রয় করলাম। তারপরে আমরা এই রাজেন্দ্রপুরে টিম, ওইখানে পাকিস্তান পেট্রোলের পারমিট পেট্রোলের কারণে টিমকে বলছি তোমরা ভোর রাত্রে রওনা হয়ে আসবা। তো আমরা যখন আক্রমণ করি লঞ্চে আক্রমণ করে লঞ্চকে বেশ অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক লোক মারাও গেছে। কিন্তু পিছন থেকে আবার আরেকটা পাকিস্তানি টিম যে বাইরেও আসছিল, ওইটা আমাদের কাছে তথ্য ছিল না। আমরা মাঝখানে পড়ে গেছি। আমাদের পিছন থেকে আক্রমণ করে এখানে আমরা 5টা LMG, সুবেদার বাসার নামে একজন সুবেদার ছিল, তাকে হারাইছি। 5-6 জন লোককে আমরা সেদিন হারাইছি। বাট উই হ্যাভ অলসো কজ ড্যামেজ অ্যারাউন্ড 185-এর মতো, কিংবা বেশি হতে পারে। এক লঞ্চে যা ছিল, কারণ এরা ম্যাক্সিমাম আবার সাঁতার জানতো। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য অ্যাচিভমেন্ট। 1972 সালে পাকিস্তানের কারেন্সির নাম হলো রুপিস, আর আমাদের হলো টাকা। পাকিস্তান যদি
1972 সালে 1 রুপি দিত, বাংলাদেশে দিত তো 1 টাকা 62 পয়সা। আর আজকে বাংলাদেশ 1 টাকা দিলে পাকিস্তানে দিতে হয় 2.2 রুপিস। তাহলে আপনি বুঝেন আর কোনো ব্যাখ্যা লাগে না। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ওসমানী বিমানবন্দরে 10 কেজি স্বর্ণ উদ্ধার, আটক 4। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। দুবাই থেকে আসা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 11 কেজি 220 গ্রাম ওজনের স্বর্ণের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় আটক করা হয় 4 জনকে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে শুল্ক গোয়েন্দারা জানান, সকালে জুস ও আয়রন মেশিনের ভেতরে বিশেষ কায়দায় ওই স্বর্ণের চালান নিয়ে আসা হয়। 4 যাত্রীকে চ্যালেঞ্জ করে গোয়েন্দারা ব্যাগ তল্লাশি করে ওই চালান আটক করেন। আটক স্বর্ণের চালানের দাম প্রায় 7 কোটি টাকা। আটক যাত্রীদের বাড়ি সিলেট বিভাগের বিভিন্ন স্থানে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এই কিংবদন্তির গান আর সুর ছুঁয়ে যায় ভক্ত মন। তার জীবন, সৃজন ও সংগ্রামকে অমর করে রাখতে শাহ আব্দুল করিম সঙ্গীত বিদ্যালয় চালুর দাবি ভক্ত শিষ্যদের। সুনামগঞ্জ প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সুনামগঞ্জের হাওড় এলাকার এক নিভৃত গ্রাম উজানথল। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালনী নদী। এই নদীর তীরে বেড়ে ওঠেন রাখাল বালক শাহ আব্দুল করিম। হাওড় প্রকৃতি আর মানুষের প্রতি টান থেকেই তিনি বাঁধতে শুরু করেন গান। কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্গি। তার গানে যেমন গণমানুষের কথা রয়েছে, তেমনি রয়েছে প্রেম বিরহের কথা। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পোষিলাম কত আদরে। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরায় জন্ম নেয়া এই বাউল সম্রাটের আখড়ায় প্রতিনিয়ত আসেন ভক্ত শিষ্যরা। গানে গানে খোঁজেন তাদের গুরু শাহ আব্দুল করিমকে। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা সব বাউল যারা যারা আছে সবাই চাই গানের মাঝে শাহ আব্দুল করিমকে আমরা ধরে রাখতে চাই। এখানে যারা শিল্পীরা আসে তারা যেন এখানে এসে থাকতে পারে, বসতে পারে, বা একটা সঙ্গীত একাডেমি, এখানে শাহ আব্দুল করিমের সঙ্গীত একাডেমি খোলা উচিত। এখন যদি একটি সঙ্গীতালয় হয় তাহলে আমরা বাউল বৃন্দ যারাই আসবো শাহ আব্দুল করিম সাহেবের গানগুলো লালন পালন করতে পারবো। সেই গানগুলো যদি ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয় তাহলে আগামী প্রজন্ম এই গানগুলোকে যুগ থেকে যুগান্তর পর্যন্ত রাখতে পারবে। শিষ্যদের দাবি তার গানের কথা ও সুর বিকৃতভাবে না গাওয়ার। শাহ আব্দুল করিমের আসল সুর যারা বাণিজ্যিক করে ওরা কিন্তু সুরটারে বিকৃত করিয়া কইতেছে, অনেক কথা ভুল কয়। দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, নির্ভরতত্ত্ব, পরমতত্ত্ব অনেকভাবে তার গান লেখছেন। 21 পদক প্রাপ্ত এই বাউল সম্রাট 2009 সালে ইহুদাম ত্যাগ করেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য 4 জন কীর্তিমান ডাক্তারদের সংবর্ধনা দেয় বিআরবি হাসপাতাল। বিকালে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে এই সংবর্ধনার আয়োজন করা হয়। কিডনি চিকিৎসায় অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেন অধ্যাপক ডাক্তার নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া চিকিৎসা পেশায় বিশেষ অবদান রাখায় অধ্যাপক ডাক্তার সঞ্জয় কুমার দে, ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সৌরভ, ডাক্তার মনিশুর রহমানকে হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সম্মাননা প্রদান করেন বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের হেপাটো বিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী সহ অন্যান্যরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
শেষ হলো 5 দিনব্যাপী রিহ্যাব মেলা 2021। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 23 ডিসেম্বর শুরু হয় আবাসন প্রেমীদের এই মেলা। সমাপনীর আনুষ্ঠানিকতায় আয়োজকরা জানান, আধুনিক ও সময় উপযোগী আবাসন ব্যবস্থা নিশ্চিতে রিহ্যাব মেলা ভূমিকা রাখবে। মেলায় আবুল খায়ের গ্রুপের স্টেলা স্যানিটারি ওয়্যার নিয়ে আসে শৌখিন ও অভিজাত স্যানিটারি পণ্য। নিখুঁত ডিজাইন ও মজবুত আবাসন পণ্যের মধ্যে স্টেলা স্যানিটারি গ্রাহক চাহিদা পূরণে সক্ষম বলে জানান সংশ্লিষ্টরা। যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে পঞ্চগড়ে উদ্বোধন হল যমুনা ব্যাংকের 154তম শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা, ব্যাংকের পরিচালক বেলাল হোসেন, উপপরিচালক এম আতিকুর রহমান এবং উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মঞ্জুরুল আহসান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক এই এলাকার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন বক্তারা। বিশ্বমানের টেবিল ওয়্যারের প্রত্যাশা নিয়ে শুরু হলো আকিজ টেবিল ওয়্যারের যাত্রা। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। আকিজ টেবিল ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন, পরিচালক বিপণন খোরশেদ আলম সহ আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা টেবিল ওয়্যারের মানের উপর গুরুত্ব আরোপ করেন। জানুয়ারিতে শুরু হবে বিপিএল এর 8ম আসর। প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে শুরু হলো বিপিএল এর আনুষ্ঠানিক যাত্রা। রাজধানীর এক অভিজাত হোটেলে হয় বিপিএল এর প্লেয়ার ড্রাফট। এবার মাশরাফি, রিয়াদ ও তামিমকে পেল ঢাকা, আর বরিশালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও ক্রিকেট দানব গেইল। এবারের বিপিএল এর জায়গা হয়নি ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেনের। মাহফুজ মুকুলের রিপোর্ট। টি-20-র জমজমাট আসর 8ম বিপিএল এর আনুষ্ঠানিকতা শুরু হয় প্লেয়ার ড্রাফটের মাধ্যমে। এদিন রাজধানীর এক অভিজাত হোটেলে এই ড্রাফটে 6 ফ্র্যাঞ্চাইজি দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গুছিয়ে নিল। এবারের বিপিএলে তুমুল আলোচিত তামিম ও রিয়াদ রয়েছেন একই দল ঢাকাতে। সেই সঙ্গে অভিজ্ঞতায় টৈটম্বুর ঢাকায় জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর ব্যাটিং দানব ক্রিস গেইলকে পেল বরিশাল। এছাড়াও আছেন সোহান, শান্ত ও তাইজুল। ড্রাফটে আশরাফুল ও নাসির হোসেন পাননি কোনো দল। লেগ স্পিনার নিয়ে আলোচনা থাকলেও জুবায়ের হোসেন লিখন ছাড়া গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে নেয়নি কেউই। এছাড়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ, অলরাউন্ডার আনিসুল ইসলাম, নিয়মিত টেস্ট খেলুড়ে আবু জাহিদ রাহি, সাইফ হোসেনকেও নেয়নি কেউই। এখন কে ক্যাপ্টেন্সি পাবে সেটা আমাদের জন্য এখন অনেক প্রিম্যাচিউর। দলের বিচারে নিজ নিজ দল নিয়ে আশা ব্যক্ত করেন। শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন সবাই। নেক্সট এডিশন থেকে আমরা লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি মডেলটা দিব, 3 থেকে বা 5 বছর। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিল দেশের ক্রীড়াঙ্গনের সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি ভবনের শেখ কামাল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান অনেক বলে জানান বক্তারা। এবারই প্রথম সরকারি প্রতিষ্ঠান সংবর্ধনা দিল স্বাধীন বাংলা ফুটবল দলকে। দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এই সংবর্ধনাকেই আগেরগুলোর তুলনায় এগিয়ে রাখলেন। আজকের এ সংবর্ধনাকে সরকারের স্বীকৃতি বললেন তিনি। এবার আমাদের আয়োজন বিজয় চিহ্ন। 1971 সালে পাকিস্তানি সেনাদের দোসররা মুক্তিকামী বাঙালিদের নির্বিচারে হত্যা করেছে, ধর্ষণ করে অসংখ্য মা বোনদের। এছাড়া মুক্তিযোদ্ধাদের তথ্য নিতে তাদের স্বজন ও মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা মানুষের উপর নানাভাবে পাশবিক নির্যাতন করে। তেমনই এক পীড়ন যন্ত্র সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় সেই স্মৃতিচিহ্ন নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 50,000 টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী নারী। অগ্নিদগ্ধ লঞ্চ মালিক হামজালাল গ্রেফতার, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। ফের সাতছড়িতে মর্টার শেল সহ বিপুল গোলাবারুদ উদ্ধার, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, আইনি মতামত শেষে নথি স্বরাষ্ট্রে। ওমিক্রন ঠেকাতে কাল থেকে ঢাকায় বুস্টার ডোজ, SMS যাবে মোবাইলে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।